সুপ্রিয় সুধী, আজ শোকাবহ 14ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। গভীর শোক এবং শ্রদ্ধার সঙ্গে জাতি আজ স্মরণ করছে তার শ্রেষ্ঠ সন্তানদের, যাদের আমরা হারিয়েছি স্বাধীনতা সংগ্রামের সূচনা লগ্ন থেকে শুরু করে চূড়ান্ত বিজয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত। 1971 সালের এই দিন দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসররা পরাজয় আসন্ন জেনে দেশের বুদ্ধিজীবী সমাজকে নিশ্চিহ্ন করে এবং উদীয়মান বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করার লক্ষ্যে ঠান্ডা মাথায় এই গণহত্যা চালায়। বাড়ি থেকে তুলে নিয়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মমভাবে নির্যাতন এবং হত্যা করা হয় দেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের। পরে তাদের লাশ রাজধানীর রায়ের বাজার, মিরপুর সহ কয়েকটি বধ্যভূমিতে ফেলে দেওয়া হয়। আমরা হারিয়েছি ডক্টর আলিম চৌধুরীকে, অধ্যাপক মনির চৌধুরীকে, অধ্যাপক মনিরুজ্জামান, ডক্টর ফজলে রাব্বি, সিরাজউদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক জিসি দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী, সাংবাদিক খন্দকার আবু তালেব, নিজামুদ্দিন আহমেদ, এস এম মান্নান, এএনএম গোলাম মুস্তফা, সৈয়দ নাজমুল হক, সেলিনা পারভিন সহ আরও অনেককে। আজ সেই দিন, যেদিনে আমরা বেদনা বিধুর চিত্তে তাদের স্মরণ করছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন। পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় আলোর পথযাত্রী। মূল আলোচনায় যাব। আমার সঙ্গে স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, পরিচয় করে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, আপনাকে স্বাগত এই আয়োজনে। আছেন আসিফ মনির, শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরী ছেলে, আপনাকে স্বাগত। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আপনাকে দিয়ে একটু শুরু করি। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে। সরকারিভাবে আমাদের যে বধ্যভূমিগুলোকে, সেগুলোকে এখনও তালিকাবদ্ধ করা হয়নি। ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গবেষণার মাধ্যমে তারা সারা দেশব্যাপী প্রায় 5,000 বধ্যভূমি খুঁজে পেয়েছে, কিন্তু সেগুলো সব সরকারিভাবে যেমন সংরক্ষণ করা হয়নি। আমাদের কাছে প্রকৃত তালিকা নেই। আমাদের যে শহীদ হয়েছেন বুদ্ধিজীবীরা, তাদের সংখ্যাটা নিয়ে এখনও আমরা সঠিক তথ্যটি একবারে জানি না। 54 বছর পরও কেন এই প্রশ্নটি আসলে তুলতে হচ্ছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার দুর্ভাগ্য না সৌভাগ্য বলতে পারবো না, আমি খুব প্রত্যক্ষভাবে এমন একজনের সন্তানকে আমার পাশে পেয়েছি কথা বলার জন্য, যে সেই শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী, যার নাম বললে শ্রদ্ধায় মাথা অবনত হয়, গা শিরে উঠে। আমি তাকে জানতাম, চিনতাম, সেটা আমি পরে বলবো। তারই সন্তান আজকে তার বাবার স্মৃতিকথা বলার জন্য, সে স্মৃতিও বোধ হয় তার নাই। আমার জানা মতে যিনি বসেছেন আমার পাশে, ওনার জন্মদাতাকে যখন কুলাঙ্গারেরা ধরে নিয়ে যায়, নরপশুরা, তখন ওনার বয়স হয়তো বা 4 অথবা 5 বছর। কাজে অতটা স্মৃতিও ওনার নাই, আছে শুধু সারা জীবনের হৃদয়ের কান্না। এখন ওনার বয়স 59 বছর, আমার হিসাব অনুযায়ী 58-59। হৃদয়ের কান্না। তার যে বড় ভাইটি তখন 12-13 বছর ছিল, মিশুক মনির, ওনার সঙ্গে 2 একবার আমার তার কর্মক্ষেত্রে পরিচয় ছিল। ওনার সঙ্গে আমার কোনো, আজকে যার সঙ্গে কথা বলতে বসেছি ওনার সঙ্গে পরিচয় নেই। ওই যে আপনি আলোর পথে বলছেন, কি আলোর পথে? ওই স্বাধীন সংলাপ, কি স্বাধীন? কেন এগুলা বলেন আপনারা টেলিভিশনে? বলে বলে মানুষকে বিভ্রান্ত করেন। এই দেশ স্বাধীনও না, এই দেশের স্বাধীনতা নাই, মানুষের ব্যক্তির স্বাধীনতা নাই, আলো তো নাই। এটা অন্ধকারের এমন গভীরেই দেশ নিমজ্জিত হয়েছে। আমার জীবনকালে এই দেশে আর কোনো আলোকবর্তিকা আমি দেখতে পারবো এটা আমি মনে করি না। যেগুলো আপনারা লেখেন মানুষকে বুঝ দেওয়ার জন্য, সুন্দর সুন্দর কথা লেখেন আপনারা, এতে আমাদের হৃদয়ে ক্ষরণ হয়, চোখে পানি আসে। এই দেশে কোনো আলো নাই, দেশটা শেষ হয়ে গেছে। 54 বছর আগে
69, 70, 71 আমি 69 সনের সেপ্টেম্বর মাসে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি MA ক্লাসে, 22 বছর বয়সে, 22.5 বছর বয়সে। সেপ্টেম্বর মাসে ভর্তিছি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে হঠাৎ করে 69 সনের ডিসেম্বর মাসে এই মনির চৌধুরী সাহেব বলতেছে, দুইজন টিচার আমাদের জগন্নাথ হলের উত্তর গেটের সামনে তখন পিঠা বানাইতো, ঢাকাতে এত পিঠার দোকান ছিল না। আমি দেখলাম ওনারা দুই বন্ধু দাঁড়ায়া দাঁড়ায়া পিঠা খাইতেছে। স্যারকে দেখলাম, মনির চৌধুরী স্যার, আর সম্ভবত দুইজনই পৃথিবীতে নেই, তার নাম বোধহয় গিয়াসউদ্দিন সাহেব। এই দুইজন দাঁড়ায়, দুইজনই শহীদ, পিঠা খাইতেছে, চিতই পিঠা, সকালবেলা। আমার শরীর একটা ঝাড়া মারলো, কারণ আমি ওনাকে ওইভাবে চিনতাম না। তার একটা বই পড়ে আমি চিনলাম তাকে। বইটার নাম হলো রক্তাক্ত প্রান্তর। এই বইটা যারা না পড়ছে তাদের শিক্ষা জীবনে নিশ্চয়ই সবাই পড়ছে। আমার এই বইটা আমি উপলব্ধি দিয়েই পড়েছি। এই বইয়ের কতগুলো ক্যারেক্টার, বিশেষ করে ইব্রাহিম কার্দির ক্যারেক্টার। যাও, মনির চৌধুরী সাহেবের প্রতি আমার শ্রদ্ধা, অসীম শ্রদ্ধা, শুধু এই কারণে না, উনি ওই যে জেল খাটতে শুরু করছে, বাম রাজনীতি, প্রগতিশীল রাজনীতি, যখন এই দেশে নারায়ে তকবীর আল্লাহু আকবার, লড়কে লেঙ্গে পাকিস্তান, ছিনকে লেঙ্গে পাকিস্তান, হাত মে বিড়ি মুখ মে পান, ছিনকে লেঙ্গে পাকিস্তান স্লোগানে যখন মুখরিত, তখন তারা ভাই বোন জনাব মনির চৌধুরী এবং নাদিরা বেগম, তারা তখন স্লোগান দেয়, এ আজাদি ঝোটা হে লাখো ইনসান ভুকা হে। কত শ্রদ্ধা পাওয়ার যোগ্য। MN রায়ের শিষ্য তারা, মানবেন্দ্রনাথ MN রায়ের কথা বলে, আমাদের সন্দীপের সেই কাকা মুজাফফর, কমরেড মুজাফফরের কথা বলে তারা বিরোধী রাজনীতি করে জেলে জেলে যাচ্ছে, আসছে, আবার জেলে যাচ্ছে। ভাই বোন দুইজন ভাষা আন্দোলনে জেলে গেল, সব কিছু, ভাষা আন্দোলনে গিয়ে কবর, কবিতা, নাটক করলো, কত কিছু। মনির চৌধুরীর ইতিহাস বলে শেষ করা যাবে না। অল্প বয়সে মারা গেছে আমি বলবো না, তবে মধ্য গগনে তখনও তিনি আসেন নাই। তার জীবন সূর্যটা তখনও মধ্য গগনে আসে নাই, তখন উনি পৃথিবী ছেড়ে তাকে যেতে বাধ্য করা হলো। সেই 14ই কত কমু আপনাকে, আমি বলে 5 দিন বলতে পারবো আমি, নির্ঘুম। কারণ আমি নিজে যোদ্ধা ছিলাম, শুধু যোদ্ধা ছিলাম না, শুধু অস্ত্র হাতে একটা রাইফেল নিয়ে গুলি করছি তা না, আমি বুঝে শুনে যুদ্ধে গেছি। আমি বাঙালি জাতির ইতিহাস, তার ঐতিহ্য, তার সংস্কৃতি, পদ্মা মেঘনা যমুনার পারে পারে যে বাঙালি জাতির 10,000 বছরের ইতিহাস বুঝে শুনে আমি রাজনীতি করছি। কারণ আমি যখন মুক্তিযুদ্ধে যাই তখন আমি MA ফাইনাল ইয়ারের ছাত্র, আমার বয়স 23 বছর, এবং আমি এখনকার মতো গর্দবদের সাথে মিলতাম না। তারা ভালো কি মন্দ পরবর্তী সময়ে সেটা আমি বলবো না, আমার সেই সময় রিয়েল মিলটাই ছিল সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাকদের মতো লোকজন, ছাত্রনেতাদের সাথে। রাশেদ খান মেননদেরকে দেখলে সালাম দিতাম, সাইফুদ্দিন আহমদ মানিক, মতিয়া চৌধুরীরা, তাদেরকে দেখলেই সালাম দিতাম। তারা ছিল ছাত্র নেতা বা নেত্রী। এই গর্দব সোরটা বাংলা ভাষায় বক্তৃতা করে, কি কাওয়া না কি 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 কি, এদের লাগিয়ে আবার জাতি কান্দে, ওইসব না। কাজেই আমি যে কথাটা বলতে চাই, সেইখান থেকে রাজনীতি করতে 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 একটা পর্যায়ে যখন তাদের ভাষা আন্দোলন, তাদের চিন্তায় চেতনায় বাঙালি জাতি যখন এক জায়গাতে আসলো, এবং তাদের চেতনার স্তরটা যখন একটু সংশোধিত হয়ে 60-এর দশকের দ্বিতীয় পর্যায়ে আইসা 66 সনে যখন এটা জাতীয়তাবাদী রূপ নিল, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের প্রগতিশীল বাঙালি জাতীয়তাবাদী রূপ, এবং যখন স্লোগানটা আসলো, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, শ্রেষ্ঠ স্লোগান। তোমার আমার জাতীয়তাবাদের সবচেয়ে শ্রেষ্ঠ স্লোগান, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। রক্ত সূর্য উঠেছে, সেই যুদ্ধটা আমি করেছি। সেই যুদ্ধের পর্যায়ে পর্যায়ে আমাদের এই যে বুদ্ধিজীবীরা যাদেরকে হত্যা, ওই যে গিয়াসউদ্দিন আহমদকে মারা হয়েছে, মৃত্যুর আগে লিখে গেছে রাইফেল রুটি আওরত, কঠিন ব্যাপার। এই যে জিসি দেবকে হত্যা করা হয়েছে,
এই যে ডক্টর আব্দুল আলিম চৌধুরী ডাক্তার, চোখের ডাক্তার ছিল বইলা, যেহেতু সে সৈয়দ নজরুল ইসলামের আত্মীয় ছিল, সেই বাড়িতে সৈয়দ নজরুল ইসলাম পালাইয়াছিল, এই অপরাধার চোখ করলে মারা হয়েছে। তাদের দুর্ভাগ্য হলো তারা বাবার লাশটা পায় নাই, বা তার আম্মা তার স্বামীর লাশটা পায়, এটা তাদের দুর্ভাগ্য। আমিও মনে করি এটা দুর্ভাগ্য। কিন্তু মুনির চৌধুরীদেরকে হত্যা করার কারণটা হলো এই দেশটাকে মেধাশূন্য করা, বাঙালি যাতে সামনের দিকে আগাতে না পারে, তার চোখটাকে তুলে ফেলা, যাতে অন্ধকার সব। সেই মুনির চৌধুরী সাহেবদেরকে হত্যা করা হইল। ওই যে বিচারের কথা বলেন, এই কথা বলেন, ওই কথা বলেন, আমি বলবো এখানে কিছুটা গাফিলতি আছে। ৭২ থেকে ৭৫ সরকারের কিছুটা গাফিলতি আছে, কিন্তু ইচ্ছার কোনো ত্রুটি ছিল না। একটু সময়, তারা মনে হয় সময়টা পাচ্ছে, আচ্ছা আস্তে আস্তে করি, কিন্তু সময়টা কিন্তু চলে যাচ্ছে। কেউ, আমি কথাটা শেষ করে ফেলছি। কাজেই মুনির চৌধুরী সাহেবদের মতো মহামানবদেরকে এবং অন্যান্য বুদ্ধিজীবীদেরকে আজকে যে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস, যাদেরকে হত্যা করছে তাদের কঠিন বিচার হওয়া উচিত ছিল, যে বিচারটা হয় না। এখন বরং এইসব অমানুষ, নরপশু, নরাদমরা এইসবকে নিয়ে ঠাট্টা মশকরা করে। আপনি বলছিলেন যে ৭২ থেকে ৭৫ সময় আরেকটু বেশি দরকার ছিল, কিন্তু এরপরও তো বাংলাদেশ অনেকটা সময় পার করে এসেছে, তারপরে কেন মানে সেটি নিয়ে বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হলো না কেন? আমার প্রশ্নটাই এটা ছিল যে ৫৪ বছর পর কেন আমাকে এই প্রশ্নটি করতে হচ্ছে। আমি সেটা নিশ্চয়ই আপনার কাছে আসবো। আমি একটু আসিফ মুনির আপনার কাছে আসতে যে আপনি অনেক ছোট ছিলেন, বাবা যিনি ছিলেন, বাবার সঙ্গে যারা ছিলেন সে সময় যারা শহীদ হয়েছেন, তারা বাংলাদেশকে পুরো ৯ মাস জুড়ে তারা একেবারে যেভাবে অগ্রণী ভূমিকা পালন করা উচিত, একবারে সাইলেন্টলি তাদের লেখনীর মাধ্যমে, পথ প্রদর্শনের মাধ্যমে সেটি তারা প্রতিনিয়ত করে গেছেন। সেটি তো ক্ষোভ ছিল, সেটি তো আসলে বাংলাদেশকে, যেটি বলছিলেন জনাব ফজলুর রহমান, যে মেধাশূন্য করাই উদ্দেশ্য ছিল, যে যখন তারা জানলো যে পরাজয় অনিবার্য, তখন তারা চেয়েছে বাঙালি যেন আর কখনো ঘুরে দাঁড়াতে না পারে, তারা যেন আর কখনো বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে না পারে, নেতৃত্ব শূন্য করে তাদের উদ্দেশ্য ছিল। বাবারা এই যে দীর্ঘ ৯ মাস যে আলোর পথ প্রদর্শন করলো, সেখানে নিশ্চয়ই যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আপনি পরবর্তীতে জানতে পেরেছেন, আমরা সেই স্বপ্নের বাস্তবায়নের পথে কতটুকু এগিয়েছি? ধন্যবাদ। ফজলুর রহমান ভাই যেটা বললেন সেই জায়গা থেকে বলি যে আপনি একদম বয়সের ব্যাপারে একদম ঠিকই বলেছেন। আমি ওই রকমই ছিলাম, 4.5 বছর ছিল সেই জায়গা থেকে। আপনার একটা সংশোধন করি, এবং এটা নিয়ে আমি আজকে অ্যাকচুয়ালি লিখেছি। আমাদের বাবাদের সবচেয়ে কম অবদান ছিল ওই 9 মাসে। কিরকম? কারণ তাদের অবদান ছিল 47-এর পর থেকে এই 71 পর্যন্ত। কারণ আমরা যদি ওইভাবে চিন্তা করি, মুক্তিযুদ্ধ তো হঠাৎ করে হয়নি, 25শে মার্চও হঠাৎ করে হয়নি, কাজে সেটার একটা ধারাবাহিকতা ছিল। 47 পর্যন্ত একটা আন্দোলন ছিল, সেটার কথা আমরা জানি, কিন্তু তার পরবর্তীতে যে মোহভঙ্গ হওয়ার জায়গাটা, এই 23 বছরের মুক্তি সংগ্রাম, সেটার একটা জায়গায় গিয়ে, একটা চূড়ান্ত জায়গায় গিয়ে মনে হচ্ছে একটা বড় ধাক্কা। এবং 25শে মার্চের রাতের ঘটনাটা না হলে এটা হয়তো আরও দেরি হতো, আরও সময় লাগতো আমাদের যুদ্ধ যেতে। যুদ্ধটা তো ওরাই শুরু করেছে, পাকিস্তানিরাই শুরু করেছে আমাদেরকে বিভ্রান্ত করে। কেউ কেউ ওই সময়টায় কিছুটা অবদান রেখেছেন, কিন্তু তাদের অবদানটা, তারা তো সরাসরি যোদ্ধা ছিলেন না। তাদের যুদ্ধ ছিল কি নিয়ে? কলম। তাদের অস্ত্র কি ছিল? কলম, চিন্তার জায়গা। এবং এই আমাদের বাবারাই, যেটা ফজলুর রহমান ভাইও বলছিলেন, ভাষা আন্দোলনের সময় তারা ভূমিকা রেখেছেন, এবং যে যতগুলো আন্দোলনের সময় হয়েছে, এই সবগুলো আন্দোলন মিলিয়ে কিন্তু মুক্তিযুদ্ধের জায়গায় গেছে। 69-এর গণঅভ্যুত্থান, অথবা 67 সালের, অথবা বিভিন্ন সময়ে যে ঘাত প্রতিঘাতগুলো এসেছে, হ্যাঁ, তো সেই জায়গা থেকে চিন্তা করলে তাদের অবদানগুলো ওই সময়গুলোতে ধারাবাহিকভাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যেটা মানে গত কয়েক বছর ধরে আমি বলার চেষ্টা করছি, গত বছরও বলেছি, এবারও বলছি, শুধু আমি না, অনেকেই, সেটা হচ্ছে যে তাদের বলা হচ্ছে মেধাশূন্য করা। তাদের মেধার জায়গাটা আসলে কি ছিল, তাই না? আমাদের বাবাদের, এইসব বুদ্ধিজীবীদের অনেকেরই প্রকাশিত লেখা আছে, এবং আপনি খুঁজলে সেটা অনলাইনে অর্ডার করলে পাওয়া যাবে, অথচ কারো সেই পড়ার আগ্রহ নাই, অথবা মানে এটা হতে পারে যে ইচ্ছা করেই পড়ার জায়গাটা, যে না, এটা পড়ার দরকার নেই, যেই জন্য বিভ্রান্তিগুলো তৈরি হয় অনেক সময় বা হচ্ছে। তারপরে আপনার যে প্রশ্নের জায়গাটা, যে সেই জায়গায় তারা যেতে পেরেছে কিনা, এখন কথা হচ্ছে কি, সেটার মানে একটু ফিলোসফিক্যাল ব্যাখ্যার জায়গা আছে। কারণটা হচ্ছে যে যখন আমাদের বাবার এই চিন্তাগুলো করেছেন, তখন তো ওনাদের কোনো মানে দৈব দৃষ্টি ছিল না যে 71-এর পরে বাংলাদেশটা বা 71 হবে, মুক্তিযুদ্ধ হবে,
বিজয় দিবস হবে, এই হচ্ছে বাংলাদেশ, এইটার তো কোনো চিত্র তাদের কাছে ছিল না। কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ঘাত প্রতিঘাত এসেছে, তারা দেখেছেন, তারা ব্রিটিশ আমল দেখেছেন, তারা পাকিস্তান আমল দেখেছেন। কাজে একটা ধারণা হচ্ছিল ঠিক আছে, যদি আমরা মানে পাকিস্তানিরা যেসব জায়গায় আমাদেরকে শোষণ করছে সেই জায়গা থেকে তাদের মনে হচ্ছে ঠিক আছে সেটার একটা পাল্টা জায়গা আমাদের যেতে হবে। বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করা, বাঙালি সংস্কৃতি বনাম ইসলামী সংস্কৃতি, তারপরে সামন্ততন্ত্র এবং পশ্চিমাদের যে জায়গাটা, আমাদের এখানে অনেক মানে সম্পদ বেশি ছিল, আমাদের যেই মানে ন্যাচারাল রিসোর্স, এবং তাদের ছিল সেটাকে দখল করার একটা চেষ্টার জায়গা অর্থনৈতিকভাবে। কাজে এই জায়গা থেকেই মানে ঘাত প্রতিঘাত থেকেই ওনারা বোঝার চেষ্টা করেছেন যখন একটা ধাক্কা আসছে আচ্ছা এটাকে আমরা সামলাবো কীভাবে। রবীন্দ্রনাথ নজরুল নিয়ে বিতর্ক আসছে, আচ্ছা সেটাকে আমাদের সামাল দিতে হবে। আমাদের সংস্কৃতির উপরে আঘাত আসছে, সেটাকে সামাল দিতে হবে। বাংলা ভাষাকে আরবিকরণ চেষ্টা হয়েছে, সেটা তারা প্রতিবাদ করেছেন। কাজে প্রত্যেকটা যখন এরকমভাবে এসেছে এবং এই যে তালিকা করা হচ্ছে, এই যে তাদেরকে মানে একেবারে সিস্টেম্যাটিক্যালি তালিকা করা হলো, সেটাও কিন্তু অনেক আগে থেকে তালিকা করা, সেটা কিন্তু 9 মাসে হয়নি। আচ্ছা, এটা আগে থেকেই ছিল, দরকার হয়নি তো তালিকা করার। কারণ তারা বিভিন্ন সময়ে বিবৃতি দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন, তাদেরকে যে জেলে নিক্ষেপ করা হয়েছে। আমার বাবা প্রথম তাকে জেলে নিয়ে যাওয়া হলো 49 সালে, 52 আগে, 49 সালে, এবং তারপরে 52-তে, এবং 52-তে বুদ্ধিজীবীদেরকেও নেওয়া হয়েছে, রাজনীতিবিদদেরও নেওয়া হয়েছে, অনেক কথা। তো সেই জায়গা থেকে চিন্তা করলে এই কিছু কিছু নাম অন্তত আগে থেকেই পরিচিত। তারপরেও তারা টার্গেট করেছে, কারণ আমরা জানি যে 25শে মার্চ থেকে, যেটা আপনি শুরুতে অনুষ্ঠানের শুরুতে বললেন, 25শে মার্চ থেকেই শুরু হয়েছে এবং তারপরে বিভিন্ন সময় টার্গেট করেছে। তবে ডিসেম্বরের টার্গেটটা ছিল ভিন্ন কিছুটা, যে বলা যায় মরণ কামড়ের মতো। কিন্তু এই যে তালিকাগুলো কিন্তু তাদের কাছে ছিলই আরও আগের থেকে, এগুলো ডকুমেন্টেডও আছে। এগুলো নিয়ে কেউ কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে পারেন, কিন্তু সেগুলো হাস্যকর। কারণ মানে বেশি লেখালেখি হয়নি আমাদের মুক্তির ইতিহাসটা নিয়ে। মুক্তির ইতিহাস বলতে 48 সাল থেকে 71 বলছি, 71-এর উপরেও খুব বেশি হয়নি। কিন্তু তারপরেও কিছু কিছু তথ্য আছে যে কখন থেকে এগুলো শুরু হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, কারা পরিকল্পনা করেছে, কারা মনে করেছে। সো ওই যে বিবৃতি দেওয়া হয়েছে বিভিন্ন সময়, সেখান থেকে কিন্তু তালিকাগুলো হয়ে গেছিল। সেই জায়গা থেকে চিন্তা করে আমি যেটা বলতে চাচ্ছি যে স্বরূপের একটা একটু কিছুটা আদল ছিল যে ঠিক আছে, যদি একটা আমরা নিজেদের মতো করে একটা দেশ চাই, সেটা কি হতে পারে। তো সেইটার একটা যে ধারণা ছিল, সেইখান থেকে যখন আমরা যেই জায়গায় যাচ্ছি, সেটা তো সেই বাস্তবতায় কিছু কিছু নতুনভাবে চিন্তা করতে হয়েছে, কিন্তু সেইটার পুরোপুরি অবশ্যই আমরা পাইনি। যেটা মানে ফজলুর রহমান ভাই বলছিলেন যে আপনি হতাশ অনেকটা, আমি হতাশ থাকতে চাই না, কারণ আমাদের তো কিছু একটা ধরে বাঁচতে হবে। আপনি বললেন যে 48 থেকে মানে মুক্তির ইতিহাস যেটা, সেটা আসলে যতটুকু আসলে গ্রন্থিত হওয়ার কথা ছিল সেটি হয়নি, কিন্তু যতটুকু হয়েছে ততটুকু কি সবার মাঝে পৌঁছানো গেছে? না, সেটা হয়নি। এবং সেটা ধরেন মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের সময় পুরোটার কোনোটাই হয়নি। সেগুলো তো আমরা বলছি যেগুলো খণ্ডিতভাবে এসছে, বিভিন্ন সময় রাজনীতিকরণ করা হয়েছে, এবং অনেক সময় আমার এটাও মনে হয়েছে যে এখানে বুদ্ধিজীবীদেরও একটা ভূমিকা আছে, যেসব বুদ্ধিজীবীরা বেঁচে গিয়েছিলেন সেই সময়ে, অথবা পরবর্তীতে অন্যান্য বুদ্ধিজীবীরা বা গবেষকরা, ইতিহাসবিদরা, যারা সেটাকে তাদের মতো করে কিছুটা করতে পারতেন। কিন্তু যেটা হচ্ছে যে অনেক সময় বুদ্ধিজীবীরাও পরবর্তীকালে আমরা দেখেছি যে তাদের যে ধরনের রাজনীতিকীকরণ, মানে দলীয় রাজনীতিকীকরণ হয়েছে, তাতে করে তারাও তখন খণ্ডিতভাবে বুদ্ধিবৃত্তিক চর্চা করেছেন। সেটা কিন্তু আমাদের বাবাদের সময় ছিল না। তারা কেউ কেউ বাম রাজনীতি করতেন, কেউ কেউ অন্য চিন্তাধারা থাকতে পারেন, কিন্তু সেখানে তারা আলাদা করতে পেরেছেন। যখন কেউ কেউ সরাসরি পাকিস্তানিদের সমর্থন করছে, সেখানেও তারা কিন্তু তাদেরকে আলাদা করে থাকতে পেরেছেন। কেউ কেউ চাপের মুখে হয়তো কিছু কথা বলতে বাধ্য হয়েছেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন অন্যান্য জায়গাতে একেবারে চিহ্নিত ছিল যে কারা একেবারে সরাসরি পাকিস্তানিদের সমর্থন করছে আর কারা একটা আমাদের নিজস্ব সক্রিয়তার জায়গায় সমর্থন করছে, এবং তারা আলাদা জায়গায় অবস্থান নিয়েছেন। তো সেই জায়গাটা যখন আস্তে আস্তে নষ্ট হয়েছে, তখন দেখা গেছে যে তারা একটা হতে পারে যে তাদের নিজেদের মনের মধ্যেও একটা উদাসীনতা ছিল, অথবা তারা নিজেরা ভয় পেয়েছেন। কাজে কেউই এটাকে ডকুমেন্টের জায়গায় নিয়ে যায়নি। এখন দুঃখজনক হলো যে এই যে আমাদের বাবাদের ব্যাপারে তাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকেই কথা বলতে হয়, এটা তো জাতির বলার কথা, আমরা শুনবো তাদের কাছে। বা আমাদের বাবাদের যারা বন্ধুরা ছিলেন, তাদের সতীর্থরা ছিলেন, ছাত্রছাত্রী ছিলেন, তাদের কাছ থেকে আমরা শুনবো। এবং আমাদেরই তাদের কাছে নিজেদের যেতে হচ্ছে, অথবা আমরা জানি না জানি যেটুকু এর কাছ থেকে হাতড়ে জানছি সেটুকু নিয়ে কথা বলতে হচ্ছে। কাজে সেইটাই যে সেটা ডকুমেন্টের জায়গায় যায়নি। এবং হতে পারে যে আমরা আমাদের যে শিক্ষার যে চর্চার জায়গাটা, যেমন মানে এখানে কেন তাদেরকে হত্যা করা ছিল শুধু সেটা না, আমি যেটা বলছিলাম যে আমাদের বাবাদের অনেকেরই, তারা কেউ ডায়েরি লিখেছেন, কেউ বইপত্র লিখেছেন, এবং তারা অনেকের জীবদ্দশাতেই তাদের বই প্রকাশিত হয়েছে।
এবং আমরা জানি যে আমাদের ব্যক্তিগতভাবে অনেকের কাছে কেউ কেউ যোগাযোগ করছেন, কিছু কিছু বই পুনঃপ্রকাশিত হচ্ছে এখন এই মুহূর্তেও চাইলে সেগুলো আমি যেটাকে বললাম যে অর্ডার করলে পাওয়া যাবে, বইমেলায় পাওয়া যায়, কিন্তু কেউ জানেও না, সেগুলোর ব্যাপারে খোঁজ খবরও করে। কিন্তু সেইটাকে যদি আমরা পাঠ্যক্রমে না আনতে পারি তাহলে তো আমি জানবো না যে কেন কোন বুদ্ধিবৃত্তিক চর্চা তারা করেছে। এটা যখন একটা বায়বীয় মানে ভাষা ভাষা জায়গায় থেকে যাবে যে বুদ্ধিবৃত্তিক চর্চা, কিন্তু বুদ্ধিবৃত্তিক চর্চাটার প্রমাণগুলো আছে সেটা যেহেতু আমরা কখনো লিপিবদ্ধ করিনি, পাঠ চর্চা করিনি, তাতে করে যেটা হয়েছে যে ওইখানে থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে এসেছি, যে আমরা যে যার মতো করে তৈরি করার চেষ্টা করেছি। এবং সেখানে আমিও বলবো যে একেবারে আমরা কিছু পাইনি তা না, আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করেছি, কিন্তু কখনো হয়তো 2 পা আগাই 1 পা পিছাই, এরকমভাবে আমরা চলছি। জনাব ফজলুর রহমান, আমি শুরুতে বলছিলাম যে প্রায় 5,000 বধ্যভূমির কথা বলা হলেও সেটি আসলে সরকারিভাবে নিবন্ধন করা হয়নি, এবং সেই সাথে আমরা 5 আগস্টের পর এক ধরনের প্রবণতা দেখেছি, সেখানে মুক্তিযোদ্ধাদের বীরশ্রেষ্ঠদের মুরাল ভাঙা হয়েছে, মুক্তিযুদ্ধের স্মৃতিফলক নষ্ট করা হয়েছে, জাদুঘর ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, পাক বাহিনীর আত্মসমর্পণের যে মুরালটি আমরা সেটির উপর আক্রমণ করতে দেখেছি। যখন সবগুলো ঠিকমতো আসলে সংরক্ষণই করা হয়নি 54 বছরে, তারপর 5 আগস্টের পরের যে পরিস্থিতি সেটি নিয়ে আমরা শক্তভাবে কাউকে প্রতিবাদ করতে দেখিনি, আমরা সেগুলো সংরক্ষণেরও তেমন কোনো উদ্যোগ দেখিনি। এমন অবস্থা কেন আসলে তৈরি হলো? আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই প্রশ্নটি করার জন্য। এই প্রশ্নটির সঙ্গে আমি একটা লিঙ্কে একটা প্রশ্ন করি, এটার সঙ্গে সংশ্লিষ্ট প্রশ্নটা। জনাব মুনির চৌধুরী সাহেবের সন্তান এখানে আছেন, আরও যারা আছেন, আমি তাদের কথা জিসি দেব থেকে ধরে যারা আছেন, উনি একটা কথা বলছেন, এই কথাটা আমি অতটা স্বীকার করব না যে ওনারা অতটা অ্যাক্টিভ ছিলেন না। অনেকেই প্রথম দিকে ছিলেন, পরে এসে একটু নিষ্ক্রিয়। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাককে দেখলেই মনে হয়েছে বাংলাদেশ। আমি এটা 66, 67 বলছি। আব্দুল হাই সাহেব নামে বাংলার একজন প্রফেসর ছিলেন, যিনি পরে যে কোনো কার দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করছে, আব্দুল হাই। অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, তারপরে আপনাকে আরো বলবো আমি তাদের নামগুলো যদি আমি বলি, আহমদ শরীফ, আবুল ফজল, মনিরুজ্জামান, নীলিমা ইব্রাহিম, এরকমভাবে আমি 100 আমার মাথার উপরে যে তাজ যারা শিক্ষক শিক্ষিকা প্রফেসর তাদের নাম বলতে পারবো। এরাই হলো বাঙালি জাতিকে গ্লোরিয়াস একটা জায়গাতে নিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাধ্যমে। তাদের ছাত্ররাই সারা বাংলাদেশে প্রচার করছে যে আমরা বাঙালি, আমাদের দেশের নাম বাংলাদেশ হবে, আমাদের 10,000 বছরের ইতিহাস আছে, আমাদের সংস্কৃতি আছে, আমাদের ঐতিহ্য আছে, আমরা কোনো কোনো জাতি না, আমাদের গৌরব আছে। হ্যাঁ, আমাদের পাটলিপুত্রের মতো রাজধানী ছিল, আমাদের ওই বগুড়াতে মহস্থানগড়, পুণ্ডুবর্ধনে আমাদের রাজধানী, ইত্যাদি ইত্যাদি। আমাদের যে গৌরব গাথা ইতিহাসগুলো, আমাদের পূর্বপুরুষেরা যুদ্ধ করেছে শত শত বছর যাবত। হ্যাঁ, কোনো সময় বিদেশিদের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে তো 200 বছর নিরন্তর যুদ্ধ করিয়া জীবন দিছে, জেলখানায় গেছে, ফাঁসির মঞ্চে গেছে, সূর্য সেনের মতো লোকেরা ফাঁসির মঞ্চে গেছে, সুভাষ বসুরা জেলের মানে দেশ থেকে বিদেশে গিয়ে যুদ্ধ করছে, শেরে বাংলারা 190 বছর পরে মুসলমানের সন্তান সিরাজউদ্দৌলার পরে প্রথম কলকাতার মসনদে বসছে। মৌলানা ভাসানীর মতো লোকেরা, বঙ্গবন্ধুর মতো লোকেরা বাঙালি জাতিকে রাজনীতিতে উজ্জীবিত করছে। আমাদের সেই সময়টা আমাদের খুব গৌরব। ঢাকা ইউনিভার্সিটি এমনের মতো সিনিয়র মাদ্রাসা না, আমি এটা কইলে আবার কালকে আমার বিরুদ্ধে 10টা গালি দেবো, এটা সিনিয়র মাদ্রাসা না। সেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা থেকে আমরা যে শিক্ষাটা গ্রহণ করলাম, ইট ইজ রিয়েলিটি যে বাংলাদেশটা 72-এর পরে আইসা, বঙ্গবন্ধু যখন আসলেন 10ই জানুয়ারি 1972 সনে, তারপরে এসে কতগুলো ঘটনা ঘটলো, যে ঘটনায় মুক্তিযুদ্ধের ব্যাপারটা বাইফারকেটেড হয়ে গেল। চিন্তায় চেতনায় যে শক্তিটা যুদ্ধ করলো ভিতর থেকে, সেই শক্তিদের মধ্যে ডিভিশন হয়ে গেল। আমি নিজের চোখে দেখা এটা হয়ে একটা বিপজ্জনক একটা অবস্থার মধ্যে পড়লো। আন্তর্জাতিক চক্রান্ত ছিল, যারা হেরে গেছিল, সপ্তম নৌবহরাইনেও যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে পারে নাই, সেই সপ্তম নৌবহরের মালিকেরা এই দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করছিল, ইত্যাদিতে অনেক কথা আমি বলতে পারি, এখন বলবো না, বললে পরে ভুল বুঝাবুঝি হবে, কিন্তু একদিন মানুষ বলবে।
তারপরে যারা ক্ষমতায় আসলো তারা কিছুটা অ্যাডজাস্ট কম্প্রোমাইজ করার চেষ্টা করলো। সেই অ্যাডজাস্ট কম্প্রোমাইজটা এমন জায়গাতে গেল যে এটা করুণা করলো, কিন্তু সবটা তাদেরকে দিল না। কিন্তু এর পরবর্তী সময় এরশাদ সাহেব যখন আসলেন তখন রাজনীতিটা একদম এটা কলুষিত এবং পলিউটেড হয়ে গেল। রাজনীতিটা তখন চরিত্রহীনদের হাতের একটা অস্ত্র হয়ে গেল। এরপরে আস্তে আস্তে এটা এমন জায়গায় গেল যে এখন আর এটা দেখা যায় না। এখন অন্ধকার যুগে আমরা আছি, এটা আইএমএ জাহালিয়াতে আছি। এখন যেটা আছে, আমরা মনে করেছিলাম ইউনূস সাহেব আসলে পরে 5ই আগস্ট যে প্রশ্নটা আপনি করলেন, ইউনূস সাহেব আসলে পরে বোধহয় আমরা কালো গায়ের দুধ দিব, দুধ খাওয়ার বাটি দিব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা সব পামু, উনি একজন নোবেল লরিয়েট। কিন্তু ইউনূস সাহেবের মতো এমন একজন, আমি আর বলতে চাই না, উনি বয়সে আমার বড়, উনি নোবেল লরিয়েট, উনার মতো একজন লোক কেন এই দেশটাকে এই অন্ধকারে নিয়ে গেল আমি জানি না। এবং উনার আমলেই সবচেয়ে অপসংস্কৃতি, উনার আমলেই সবচেয়ে বেশি অন্ধকার আচ্ছন্ন তার দিকে সমাজ যাচ্ছে, দেশ যাচ্ছে। উনার আমলেই সবচেয়ে বেশি চিন্তার দুর্ভিক্ষ হচ্ছে, সুচিন্তার দুর্ভিক্ষ হচ্ছে। উনার আমলেই এই দেশটা জঙ্গিবাদের দিকে আগায় যাচ্ছে। এবং উনার আমলেই পশু, নরপশু, অমানুষ, যুবক এবং বৃদ্ধরা মূল্যায়িত হচ্ছে। উনি দেশটাকে কেন, উনার এই দেশটার প্রতি কেন উনার এত বড় প্রতিহিংসা পরায়ণতা আমি জানি না। কিন্তু আমার সবসময় মনে হয় যেহেতু উনার পরিবারে উনি নিজে না, উনার কোনো ভাই না, উনার পিতা না, দুলা মিয়া সৌদাগর হইল উনার বাবার নাম, এরা কেউ মুক্তিযুদ্ধের সঙ্গে ছিল না। মুক্তিযুদ্ধের সবাই মুখ ফিরায় রাখছিল। যেহেতু মুখে কোনোদিন রাজপথে মিছিল করে নাই, বাঙালি জাতি কি দিয়া খায়, বাঙালি জাতি কোন রাস্তা দিয়ে হাঁটে, বাংলার সীমানা কি, শুধু 1 টাকায় 1.5 টাকা কিভাবে করা যায়, গ্রামীণ ব্যাংক করে কিভাবে লাভ করা যায়, লাভ এবং লোভের একটা সংস্কৃতি তৈরি করা। কিন্তু বাঙালি জাতিকে যে জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষায়, দীক্ষায় উন্নত করা, অথবা মানবতা আর মাধ্যমে মানুষকে ভালোবেসে বেসে একটা সমাজ, সুন্দর একটা সমাজ সৃষ্টি করার যে করা, এটা জনাব ছিল না। এখন যে জায়গাতে এসে দাঁড়াইছে, আল্লাহ না করুক যদি ইলেকশন না হয়, 12ই ফেব্রুয়ারি একটা ইলেকশন হলে মন্দের ভালো হবে। আমি কথাটা শেষ করে ফেলি, একটা ইলেকশন হতেই হবে। এবং আমার ধারণা এই যে কাজগুলো করা হচ্ছে এর পিছনে সরকারের যে মদত আছে, এবং এই মদত থাকার কারণে তারা মনে করতেছে এটা করে আস্তে আস্তে ওই যে আমরা একটা ডিক্লারেশন তো দিছি, আমরা ইলেকশন না করতে পারলে আমরা কি করব, এই জায়গাতে সরকার যেতে চাচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আসিফ মনির ভাই আপনার কাছে একটু আসতে চাই যে আপনি বলছিলেন যে অনেক কিছু অস্পষ্ট যেহেতু গ্রন্থিত করা হয়নি সেভাবে, বুদ্ধিভিত্তিক চর্চা করার সুযোগ তো এরপরও আসলে ছিল। কিন্তু আমরা সেই চর্চা যদি থাকতো তাহলে কি আমাদের এই যে ইতিহাস নিয়ে নানা ধরনের তথ্য অপতথ্যের যে দোলাচল সেটি কি আসলে হতো? 3 লাখ শহীদ হলে আসলে কার লাভ হয়, 30 লাখ হলে কার ক্ষতি হয়, এই প্রশ্নগুলোকে সামনে আসতো। বুদ্ধিভিত্তিক চর্চা আসলে কতটুকু হচ্ছে? হ্যাঁ, সেটা এবং সামগ্রিকভাবে আপনার এর আগে যে প্রশ্নটা ছিল ভাইয়ের কাছে যে এই সংরক্ষণের জায়গাগুলো বা স্মৃতির জায়গাগুলো, দুইটা মিলেই বলতে পারি একসাথে যে হ্যাঁ, সেটা তো হয়নি। একটা হতে পারে যে এক ধরনের উদাসীনতার জায়গা ছিল, এবং হতে পারে যেটা আমি একটু বলছিলাম যে রাজনৈতিক দলীয়করণভাবে চিন্তাভাবনাগুলো যখন আছে বুদ্ধিভিত্তিক চর্চা, তখন সেটা খণ্ডিত হয়ে গেছে। এবং যারা হয়তো সেটার বাইরে যেতে চেয়েছেন তারা হয়তো হতে পারে যে তারা অতটা প্রতিবাদী ছিলেন না, তারা সেরকমভাবে একটা মানে স্রোতের বিপরীতে তারা যেতে চাননি বা পারেননি, সেটাও হতে পারে। কিন্তু সেখান থেকে আমরা আলটিমেটলি অনেক কিছু গেইন করতে পারিনি। এবং তাতে যেটা হচ্ছে যে বিশেষ করে আমরা যদি ধরি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেই সময়গুলোতে যারা ছোট ছিল, যারা বড় হয়েছে, তারা তখন ওই সময়কার একটা পরিবেশের মধ্যে সেইভাবেই তারা যেটুকু জেনেছে, কাজে কিছুটা সংকীর্ণভাবে তাদের চিন্তার জায়গাটা তৈরি হয়েছে, এটা এককেন্দ্রিক হয়েছে। কিন্তু তারপরেও আমি আশাবাদী আবার হতে চাই এই কারণে, যেমন ধরুন আপনি যে বললেন যে ভাঙচুর হচ্ছে বা সংরক্ষণ করা হয়নি বৌদ্ধভূমি বা কিছু, এখন ধরেন এখানে একটা সচেতনতার জায়গা আছে যে এগুলো আসলে সংরক্ষণ কেন করা দরকার। হ্যাঁ, তো সেইটা যদি আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটু উন্নত না হয়, আমরা যদি শুধু মুখস্থবিদ্যার জায়গায় এবং GPA 5-এর মধ্যেই শিক্ষা ব্যবস্থা থাকে, আমাদের পরিচিতরা এখন বিভিন্ন জায়গায় শিক্ষকতা করেন, সেখানে দেখি যে ছেলে মেয়ে মানে ওপেন বুক টেস্টেও পরীক্ষা পাশ করতে পারে না, নম্বর পায় না। আর বিশেষ করে গত অগস্টের পরে পড়াশোনার ব্যাপারে আগ্রহী নেই ছেলে মেয়েদের। তো এইরকম জায়গায় এটা কিন্তু এখন একদিনে হয়নি, এটা বিগত সরকারের আমলেও সেটা কিছুটা হয়েছে যে আমরা শিক্ষার দিকে মনোযোগটা ভাবে দেইনি।
তাতে করে যেটা হচ্ছে যে এই যে আমার শেকড়টা আমাকে জানা দরকার, আপনি দেখবেন যে বিশ্বের যে কোনো দেশ চিন্তা করেন, এক হচ্ছে যে ইতিহাস রাজনীতিকরণ হয় না, এবং ইতিহাসের কিছু ব্যাপার থাকে এটা সর্বজন বিদিত, সবাই জানে, সবাই মেনে নেয়। অত্যুক্তি হবে যে দুর্ভাগ্যজনকভাবে আমাদের ইতিহাস বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতিকরণ হয়ে গেছে, কিন্তু সেটা অন্য দেশে হয় না। আরেকটা হচ্ছে যে এগুলো বাধ্যতামূলকভাবে শিক্ষার অংশ অনেক দেশে। কাজে তার মধ্যে দেশপ্রেমটা কিন্তু অনেক ছোটবেলা থেকে অনেক দেশে হয়। মানে আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ বলেন, এই উপমহাদেশ বা দক্ষিণ এশিয়া বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, যে কোনো দেশে চিন্তা করবেন, সেটা হয়নি। কিন্তু সেই জায়গাটায় যদি আমরা আধুনিক মনস্ক সময় প্রবেশ করি, আমরা এখন ডিজিটাল মিডিয়াতে যাচ্ছি, এআইতে যাচ্ছি, এখনো সুযোগ আছে। ধরেন এই যে জিনিসগুলো ভেঙে ফেলা হচ্ছে, এগুলোর কিন্তু ছবি রয়ে যাচ্ছে, সো এগুলো সিম্বলিক, এটা চলে গেলেও কিছু এসে যায় না। এখন ধরেন যে কোনো, আমি কোনো নাম বলছি না, কিন্তু ধরেন যেই স্মৃতিসৌধগুলো ভাঙা হচ্ছে, বধ্যভূমিগুলোর ব্যাপারে যদি আমরা শিক্ষার জায়গায় যেতে পারি, কারণ গ্রামাঞ্চল থেকে শুরু করে বহু জায়গায়, ছোট ছোট জায়গায় যুদ্ধ হয়েছে, গণকবর হয়েছে, স্থানীয়ভাবেই লোকজন সেগুলো নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করে না, জানেও না, বা বোঝারও চেষ্টা করেনি। আমরা যদি শিক্ষাগত জায়গায় কিছুটা অ্যাওয়ারনেস তৈরি করতে পারি যে না, এগুলো আমার নিজের শেকড়টাকে আমাকে জানতে হবে, আমার নিজের এলাকারই হয়তো গর্ব আছে একদম সেইটা, এবং পরিবারের ভিত্তিক চর্চাগুলো নেই। কিন্তু অনেক পরিবারই নিজের পরিবারেরই হয়তো মুক্তিযুদ্ধের সময় একটা ভালো ভূমিকা ছিল, বা আন্দোলনের সময় তাদের নানা দাদাদের ছিল, সেটাও কিন্তু এখন আমরা গল্প যখন বলি, গল্প কিন্তু ওই গল্পগুলো বলা হয় না। তো আমরা বিশ্বাস করি যে তরুণদের মধ্যে কিছুটা হলো প্রশ্ন তৈরি হবে, এবং তারা জিজ্ঞেস করবে যে আমি জানতে চাই, এবং তারপরে এই ডিজিটাল মিডিয়াতেই এগুলোকে সংরক্ষণ করা সম্ভব, যাতে করে আমরা ভার্চুয়াল ভাবে এগুলোকে পাবো। যদি ফিজিক্যাল ভেঙেও ফেলা হয়, কিছু এসে যায় না। ফজলুর রহমান, আপনার কাছে একটু আসি, দুটি উক্তি একটু বলতে চাই। যে সময় আমি, মানে পাকিস্তান বাহিনী দেশ থেকে পালানোর চেষ্টা করছি, আমি জীবিত থাকবো না মৃত থাকবো সে বিষয়ে কোনো ফয়সালা হয়নি, সে সময় পাকিস্তানি যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটি আমি মনে করি না। এই কথাটি বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান। সেই সাথে আজকে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরার বলেছেন যে ভারতীয়দের নির্দেশে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। এই বক্তব্যগুলো নিয়ে আসলে আপনার মন্তব্য কি? আমি এইসব অমানুষদের কথা, আমি অমানুষ বললাম এদেরকে, এইসব অমানুষদের কথার কোনো উত্তর আমি দেই না। তবে আমি এটা জানি এদের সঙ্গে পাঞ্জাবিদের একটা আত্মীয়তা আছে, যে কোনো সূত্রেই। খুব কঠিন কথাটা বললাম, ওদের পাঞ্জাবিদের এদের আত্মীয়তা আছে যারা এইসব কথা বলে। আমরা তো বলি না পাকিস্তানিরা হত্যা করছে, এখানে আল বদররা হত্যা করছে। আল বদর যার নেতা ছিল নিজামি নিজে, সে আল বদর বাহিনী হত্যা করছে। এটা তো কেউ বলে না যে পাকিস্তানি আল বদর বাহিনীরা ধৈর্য নিয়ে তাদেরকে দিছে সেনাবাহিনীর কাছে। সেই সেনাবাহিনী তাদেরকে বিভিন্ন জায়গাতে, মেনলি রায়ের বাজার বদ্ধভূমিতে হত্যা করছে। এটাকে তো সুস্পষ্ট ব্যাপার। এটা যারা অস্বীকার করে তারা তাদের বাপদেরকে বাঁচাইতে চায়, তাদের আব্বাজান লাগে, তাদেরকে বাঁচাইতে চায়। এগুলা কই এখন লাভ নাই। আমি মুক্তিযোদ্ধা হিসাবে বললাম, এইসব এই মিথ্যা কথা এবং ইতিহাসের সবচেয়ে জঘন্যতম কথাগুলা যারা বলে, এদের সঙ্গে পাঞ্জাবিদের আত্মীয়তা আছে। আমি একটু জনাব আসিফ মনির, আপনার কাছে একটু আসি। এ পর্যন্ত গণহত্যা এবং অন্যান্য যুদ্ধাপরাধের দায়ে 143 জন যুদ্ধাপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যু কারাদণ্ড সহ নানা মেয়াদে সাজা দিয়েছে 143 জনকে মোট, আর এর মধ্যে 102 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এরপরে আমরা খুব বেশি আপডেট আসলে জানি না। এবং 2023 সালে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান ডেইলি স্টারকে বলেছেন যে বধ্যভূমি এবং নির্যাতন কেন্দ্রগুলো তালিকাভুক্ত করতে সরকার যদি আন্তরিক হয় তাহলে এটি করতে 2 মাসের বেশি সময় লাগবে না। আপনার কাছেও কি তাই মনে হয়? হয়তো, কিন্তু সেটা মানে কখনোই কোনো সরকার আমলেও আমরা অতটা উদ্যোগী হতে দেখিনি আসলে এগুলোকে সংরক্ষণ করার ব্যাপারে। সেটা হচ্ছে যে আমাদের একটু যেটা বলছিলাম যে সচেতনতাটা দরকার, যে এগুলো আমার কেন সংরক্ষণ করতে হবে। কারণ না হলে আমাদের দেশের ভিত্তিটা আসলে স্ট্রং হবে না, যে আমরা কোন জায়গা থেকে আসলে আসছি। হঠাৎ করে তো আর বাংলাদেশ তৈরি হয়নি, তাই না? সেই জায়গা থেকে এগুলো যে জানাটা জরুরি, সেটা একটা সময় কোনো একটা সময় হয়তো হবে, এবং হতে পারে যে কোনো একটা প্রজন্ম তখন ফিল করবে যে না, এটাকে আমাদের কোনো না কোনোভাবে এগুলোকে সংরক্ষণের জায়গায় যেতে হবে। 143 জনের যে বিচার আসলে করা হলো, এটাকে পর্যাপ্ত মনে করছেন? বিচার এখন ধরেন কিছু হয়েছে, তারপরে সেটা রায় কার্যকর হয়নি, সেখানেও তো কিছুটা মনে হয় যে সেটা চেষ্টা করলে রায় কার্যকরের চেষ্টা করা যেত। তো সেটা এখন ধরেন যদি বলেন যে একজন শহীদ পরিবারের একজন সদস্য হিসেবে, প্রতিনিধি হিসেবে, আমরা খুব বেশি কিছু জাতির কাছে এক্সপেক্ট করি না যে এগুলো বিচার হবে, বিচারের রায় হবে, বা তাদের স্মৃতি সংরক্ষণ হবে। জাতি করলে ভালো, না হলে আমরা নিজেরা নিজেদের মতো করে করব, যে যা নিজের মতো করে করবে। এই অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আলোর পথযাত্রীর আজকের আয়োজন এখানে শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।